দর্শক, যেমনটা দেখছিলাম এই মুহূর্তে চলছে বাংলাদেশ আফগানিস্তান সুপার এইটের শেষ ম্যাচ, এবং এই ম্যাচের দিকে এখন তাকিয়ে আছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, তিনটা দল। কোন সমীকরণে বাংলাদেশের এখনো সুযোগ আছে, অস্ট্রেলিয়া কি বলেছে, সবকিছু নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। তার মানে আসলে সমীকরণটা এরকম, একটা দল সুপার এইটে কোনো ম্যাচ না জিতে খুবই বাজে পারফরমেন্স করেও তারাও আসলে সেমিফাইনালের রেসে টিকে আছে। হ্যাঁ, ব্যাপারটা তাই। খুবই অনেকটা হাস্যকর শোনালেও বাস্তবতা এরকমই যে বাংলাদেশের সম্ভাবনা এখনো ঠিকই আছে। যদিও যদিও এখনো পর্যন্ত ম্যাচের যা অবস্থা তাতে আসলে বাংলাদেশের সম্ভাবনা আমি মনে করি যে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ইনফ্যাক্ট স্কোর কার্ড যদিও এখন বাংলাদেশের পক্ষেই কথা বলবে, মানে যা আমি দেখতে পাচ্ছি 14 ওভার হয়েছে, রান রেট এখনো 5-এর আশেপাশে আছে অস্ট্রেলিয়া আফগানিস্তানের। কিন্তু যেটা হলো আসলে আফগানিস্তান যে রানটা করবে বাংলাদেশকে যদি সেমিফাইনালে খেলতে হয়, তাহলে কিন্তু সেই রানটা তারা করতে হবে 12.5 ওভারের মধ্যে। তো ধরি যে বাংলাদেশ আফগানিস্তান যদি 120 রানের আশেপাশে কিছু করতে পারে, বাংলাদেশের জন্য আসলে 12 ওভার 5 বলে সেটা তাড়া করা এই উইকেটে খুবই টাফ হবে। সো সম্ভাবনা দূরে সরে যাচ্ছে, বাট আলটিমেটলি একটা জয় নিয়ে যদি বাংলাদেশ শেষ করতে পারে, সেটাও খারাপ হবে না। অস্ট্রেলিয়া নিশ্চয়ই তাদের মানে খুব একটা অখুশি হবে না। এটাই এখন আর কি দেখা যে বাংলাদেশ আসলে মানে কেমন করে। বাট আপনি যেটা বললেন যে আসলে মানে সিচুয়েশনটা এরকম হয়ে গিয়েছে, অন্যান্য ম্যাচের ফলাফল এমন ভাবে পক্ষে এসেছে যে লাস্ট ম্যাচে বাংলাদেশ দুটো ম্যাচ হেরেও লাস্ট ম্যাচে এসেও একটা স্লাইড খুব সূক্ষ্ম একটা সম্ভাবনা বাংলাদেশের সামনে আছে আর কি। নিশ্চয়ই। আপনি একটা ইকুয়েশন বলছিলেন যে আফগানিস্তানকে যদি একটু আর্লি আটকানো যায় এবং বাংলাদেশকে যদি 13 ওভারের মধ্যে সেটা যদি আসলে চেস করতে পারে, এই জায়গাটাতেই আসলে একটা প্রশ্ন। বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে আর একটু ভালো করতো বা আর একটু হার জিত তো আসলে থাকবে, কিন্তু যেটা আসলে আমরা প্রথম রাউন্ডে দেখেছিলাম যে বাংলাদেশের লড়াই করার মানসিকতা বা শেষ বল অবধি আসলে খেলাটাকে টেনে নিয়ে যাওয়া, সেই সিচুয়েশনেও যদি আসলে ভারতের বিপক্ষে রাখতে পারতো, তাহলে তো ইকুয়েশনটা আরেকটু ইজি হতো। ডেফিনেটলি শুধু ভারত কেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটো ম্যাচে আসলে বাংলাদেশ যদি আরেকটু ফাইট শো করতে পারতো, খেলাটাকে একদম ক্লোজ করতে পারতো। এইসব সিচুয়েশনে অনেকেই সেটা করেন আর কি, অনেক দলে সেটা করেন যে রান রেটের ইকুয়েশন আসতে পারে, সেই চিন্তা ভাবনা থেকেই আসলে কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। সেটা করতে পারলে ইকুয়েশন ডেফিনেটলি বাংলাদেশে আরো কাছাকাছি যেতে পারতো। ইভেন আজকেও আমি অনেকটা অবাক হয়েছি আসলে শরীফুল ইসলামকে একাদশে না দেখে। গত ম্যাচেও এটা নিয়ে অনেক কথা হয়েছে আসলে শরীফুল ইসলাম কেন একাদশে নেই। কিন্তু আজকে যখন মানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে তারা টস জিতলে বোলিং করতেন, তার মানে তাদের একটা টার্গেট সেট নিয়ে তারা ব্যাটিং করতেন আসলে। তার মানে আফগানিস্তানকে তারা একটা কম রানের মধ্যে আউট করে কত দ্রুত সেটা তারা করা যায়, সেই এরকম একটা পরিকল্পনা তাদের ছিল বা আছে। তো সেক্ষেত্রে শরীফুল ইসলামকে আপনার একাদশে রাখতেই হতো, কারণ আপনি আফগানিস্তানকে যদি অল্প রানে আউট করতে চান, তাহলে তাদের মূল শক্তি হলো তাদের দুই ওপেনার, তাদের উদ্বোধনী জুটি যারা রেকর্ড করেছে এই বিশ্বকাপে 3টা 100 রানের জুটি করার, এবং আজকে তারা 50 রানের পার্টনারশিপ করেছে। তো সেই উদ্বোধনী জুটিকে আপনার আউট করতে হতো, এবং উদ্বোধনী জুটিকে দ্রুত আউট করতে হলে বাংলাদেশের দলে শরীফুল ইসলামের চেয়ে ভালো আর কেউ নেই। এই দুই ব্যাটসম্যানের বিপক্ষে শরীফুলের রেকর্ড কিন্তু দুর্দান্ত, আফগানিস্তানের বিপক্ষে শরীফুলের রেকর্ড দুর্দান্ত, এবং উইকেটেও শরীফুল যথেষ্ট সহায়তা পেতেন। আমি জানি না যে আজকে তারা কি ভেবেছেন। তানজিম এই বিশ্বকাপে খুবই ভালো বল করেছেন, তাসকিন দলের হয়তো সবচেয়ে অভিজ্ঞ বোলার, কিন্তু যে কারো পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশ যদি একজন বোলারকেও খেলায়, আমার মতে সেটা শরীফুল ইসলামকে খেলানো উচিত ছিল, যদি আপনি ওই পার্টনারশিপকে দ্রুত আউট করতে চাইতেন। এখন দেখুন, তাদের রান রেট হয়তো খুব বেশি ভালো না, কিন্তু আলটিমেটলি তারা যদি এখানে 120-30 করে ফেলতে পারে, তারা কিন্তু সেদিকেই এগোচ্ছে। কারণ তারা জানে যে এই উইকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে তারা এরকমই ছিল, প্রথম 10 ওভারে 64 রান করেছে, তারপরে আলটিমেটলি গিয়ে পরে 10 ওভারে 80-84 রান করে 148 রানে গিয়েছে। তারা যদি 130-40 রান যেতে পারে, জানে যে খুব ভালোভাবে তারা এই ম্যাচ জয়ের সম্ভাবনার দিকে এগিয়ে যাবে। সো তারা কিন্তু সেভাবেই এগোচ্ছে। বাংলাদেশের উচিত ছিল সেই উদ্বোধনী যদি তাদের কত দ্রুত আউট করা যায় সেই চেষ্টাটা করা, এবং সেখানে শরীফুল ইসলামের চেয়ে ভালো কেউ হতো না। সো আমার মনে হয় যে বাংলাদেশ আসলে অনেক জায়গাতেই ঘাটতি বা পরিকল্পনার নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। নিশ্চয়ই। ভারতের বিপক্ষেও যখন আসলে দুজন পেসার নিয়ে খেলতে নামলো, ব্যাটিং লাইন আপটাকে 8 পর্যন্ত আসলে টেনে নিল, সেই ম্যাচেও আসলে ব্যাটারদের ব্যর্থতা। এবং আজকের যেহেতু আপনি একাদশ নিয়ে কথা বলছেন, সৌম্য সরকার ব্যাক করেছে, এই বিষয়টা আসলে সৌম্য সরকার মানে তিনি আসলে কি করে ব্যাক করলেন? এটা তো আমরা বাংলাদেশ ক্রিকেটে সবসময় বলি যে বাংলাদেশের ক্রিকেটার যারা বাইরে যায় খুব বেশি কিছু তাদের করতে হয় না। তা অন্যরাই এমন কিছু করবে যে তারা আবার অটোমেটিক ফিরে আসবে, অন্যরা এত বাজে করবে। সৌম্যর ক্ষেত্রেও ব্যাপারটি তাই হয়েছে আসলে। এবং হয়তো একটু বোলিং অপশনে তিনি আছে, এই ধরনের উইকেটে তার বোলিংটা কাজে লাগতে পারে, সেই বিবেচনা করেও তাকে হয়তো রাখা হতে পারে। কিন্তু আলটিমেটলি আপনি যদি লজিক খুঁজতে যান, মানে তিনি নিজে কি করেছেন সেটার কোনো কিছু খুঁজে আপনি আসলে পাবেন না। গত 27টা আন্তর্জাতিক টি20 ইনিংসে তার 50 নেই। যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে, বিশ্বকাপ কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে যে 5টি ইনিংস তিনি খেলেছেন, সেই 5টির মধ্যে 3টিতেই তিনি ডাক মানে শূন্য রানে আউট হয়েছেন।
সো ইভেন আফগানিস্তানের বিপক্ষে তার রেকর্ড যদি দেখেন, আফগানিস্তানের সঙ্গে আমি জাস্ট তিনি একাদশে আসার পর আমি দেখছিলাম আফগানিস্তানের সঙ্গে তিনি তিনটি টি-20 খেলে রান করেছেন 15, 5টি ওয়ানডে খেলে রান করেছেন 62। সো মানে আফগানিস্তানের সঙ্গেও তার রেকর্ডের খুব বাজে অবস্থা। সো জানি না যে আজকে তিনি কেমন করবেন, আশা করবো তাকে যদি প্রয়োজন হয় ব্যাটিং এ তিনি হয়তো পরের দিকে ব্যাট করবেন, তাকে যদি প্রয়োজন হয় তিনি ভালো করবেন, সেই আশা তো আমাদের সবসময় থাকে, কিন্তু যুক্তি আসলে খুব বেশি খুঁজে পাওয়া যায় না। নিশ্চয়ই আপনি বলছিলেন একটা বোলিং অপশন হয়তো ক্রিয়েট করার জন্য তাকে আনা হয়েছে, কারণ আপনি যে স্ট্যাট দিলেন ব্যাটিংয়ে তো আসলে তার খুব একটা করার জায়গা নেই। এবং আফগান বোলাররা এখন যে ফর্মে আছে, বিশেষ করে যদি স্পিনারদের কথা বলি, তারা আসলে সব জায়গায় সব সময় যতটা ইফেক্টিভ হয় সেই জায়গায় আসলে সৌম্য সরকার কতটা কি করতে পারবেন সেটা নিয়েও তো আসলে একটু সন্দেহ আছে। আর যদি একটু বাংলাদেশের আজকের ফিল্ডিং যতখানি আপনি দেখার সুযোগ পেয়েছেন, কেমন দেখলেন? ফিল্ডিংটা কি আসলে আপ টু দ্য মার্ক কিনা, যেটা আসলে আমরা প্রথম রাউন্ডে দেখেছি প্রত্যেকের মধ্যে আসলে যে কমিটমেন্টটা ছিল সেটা কি আসলে সুপার 8-এ এসে হারিয়ে গেছে কিনা? এবং আরেকটা জিনিস একটু যুক্ত করতে চাই, লাস্ট ম্যাচটাতে বাংলাদেশের বোলাররা আসলে কেমন পারফর্ম করেছিল এবং আজকে কেমন করছে, ডিফারেন্সটা কেমন দেখছেন? দর্শক, যেটা আসলে আরিফুল ইসলাম রনি বলছিলেন যে আফগানিস্তান হয়তো বেশ স্লো স্টার্ট করেছে এবং তারা 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 স্লো আছে, তারা আসলে 6-এর নিচেই রান রেটটাকে রাখছে, কিন্তু আসলে এই উইকেটে আমরা লাস্ট ম্যাচটাতেও দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 150 রানের নিচে করেও সেই ম্যাচটা জিতে গেছে। এবং এই মাঠের যে স্ট্যাট, সেখানে আসলে যারা চেস করে জেতা এখনো পর্যন্ত সেই রেকর্ড হয় না, সেখান থেকে বাংলাদেশের জন্য আসলে খুব টাফই হবে। এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে আসলে তারা পারফর্ম করছে, টপ অর্ডার যেভাবে প্রতিনিয়ত ফেল করছে, সেখান থেকে আসলে এই অল্প যে রানটা সেট করে দিবে টার্গেট আফগানিস্তান, সেটা টপকানো বেশ টাফ হয়ে যাবে। এবং আফগানিস্তানের বোলারদের কথা আমরা আসলে বলছিলাম, আরিফুল ইসলাম রনিও বলছিল যে বোলাররা আসলে যে এরকম পারফর্ম করছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে আসলে স্লো একটা টার্গেটের রানকেও তারা আসলে ডিফেন্ড করেছে, সেখান থেকে বাংলাদেশের জন্য জবটা খুবই টাফ হবে। কিন্তু শেষ ম্যাচ সুপার 8-এর, যেখানে বাংলাদেশে আসলে সুপার 8-এই যাওয়ার কথা ছিল না, সেখানে বাংলাদেশ সুপার 8-এ পারফর্ম করছে এবং শেষ দিন পর্যন্ত তাদেরকে রেসে টিকিয়ে রেখেছে। রনি, আপনার সাথে যে আলোচনাটা আসলে ছিল যে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স লাস্ট ম্যাচ এবং আজকের ম্যাচের ডিফারেন্সটা কোথায় দেখছেন এবং ফিল্ডিংটাও কেমন দেখছেন? কিছুক্ষণ আগেই আসলে একটা ক্যাচ বা একটু টাফ ছিল, বাট এই ধরনের ম্যাচে তো আসলে টাফ ক্যাচ ধরতেই হবে ম্যাচকে যদি নিজেদের গ্র্যাব যদি করতে চায়। সেদিক থেকে ওভারঅল আসলে ফিল্ডিং এবং বোলিং কেমন দেখছেন? হ্যাঁ, শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমার কানেকশনটা কেটে গিয়েছিল। ব্যাপারটা হলো যে দেখুন, আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি স্পট অন, যে এই ধরনের ম্যাচে আসলে যখন আপনাকে মানে ছোট ছোট কোনো ব্যাপারগুলো বড় ব্যবধান করে দেবে, সেখানে আসলে এই ক্যাচগুলো নিতেই হবে। আপনি দেখেছেন যে সাকিব আল হাসানের বলে একটা সুযোগ এসেছিল, যেটা তাওহিদ হৃদয় শর্ট কাভারে মিস করেছেন, যেটা আসলে খুব টাফ চান্স ছিল। তাকে ওই ফিল্ডারটা রাখা হয় মূলত 1 রান বাঁচানোর জন্য, কিন্তু তারপর যখন এই ধরনের চান্স আসে এবং এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে এই চান্সগুলো আসলে আপনাকে নিতেই হবে। সো সেখানে বাংলাদেশ আসলে ব্যর্থ হয়েছে। চেষ্টা করছে ফিল্ডার, আমি দেখছি যে মানে গ্রাউন্ড ফিল্ডিং এর চেষ্টা করছেন, কিন্তু আপনি যদি ক্যাচ গুলো নিতে না পারেন তাহলে, এবং ক্রুশাল ক্যাচ গুলো যদি নিতে না পারেন, তাহলে তো সেটার জন্য ভুগতে হবেই। বোলিং এর ক্ষেত্রে বলতে গেলে দেখুন, বাংলাদেশের বোলিং আসলে ডিপেন্ড করে উইকেটের উপরে, এবং সেটা সাকিব আল হাসান গত ম্যাচে খুব চমৎকার ভাবে বলেছেন এবং সত্যিটা বলেছেন যে বাংলাদেশ যখন উইকেটের হেল্প থাকে, উইকেট যখন ট্রিকি থাকে, তখন বাংলাদেশের বোলাররা খুব ভালো, খুব ইফেক্টিভ। উইকেটে যখন হেল্প না থাকে, তখন বাংলাদেশের বোলিং আসলে সাদামাটা, এবং সেটা আমরা এই বিশ্বকাপেও দেখেছি। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে উইকেট ব্যাটিং এর জন্য ভালো ছিল, বাংলাদেশের বোলিং সেখানে বেশি ইফেক্টিভ হয়নি। বাট কিন্তু যেখানে নিউ ইয়র্কের উইকেটে বলুন, ডালাসে যেটা ছিল নিউ ইয়র্কে, বা এই সেন্ট ভিনসেন্টের উইকেটে, যেখানে আসলে বল একটু স্টপ করে আসে, একটু থমকে আসে, বাউন্সটা আনইভেন, এখানে আসলে সব দলের বোলাররাই কাছাকাছি, সেখানে বাংলাদেশের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছেন। এবং আপনি মুস্তাফিজের বোলিং যদি দেখেন ওই ম্যাচে এবং আজকের ম্যাচে বা এই ধরনের উইকেটে, তাহলে আপনি ব্যবধানটা আসলে বুঝতে পারবেন, সেটাই বাংলাদেশ দলের প্রতীক। তো আজকেও বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করছেন, যদিও আমি আবারও বলছি যে নতুন বলে শরীফুল ইসলাম থাকলে ডেফিনেটলি ভালো হতো, এবং নতুন বলে তাসকিন এবং তানজিম যেরকম বোলিং করেছেন, আপনাদের মানে ইকোনমিক রেট দেখে মনে হতে পারে যে তারা খুব ভালো বোলিং করেছেন, এবং তারা যথেষ্ট ভালো বোলিং করেছেন, সেটা নিয়ে আমার ডাউট নাই। কিন্তু ঘাটতির জায়গা যেটা, এই ধরনের উইকেটে তো আপনার আসলে উইকেট নিতে হবে।
সেই জায়গাটায় বাংলা মানে তাসকিন তানজিম তারা যদি আরেকটু স্টাম্প অ্যাটাক করতেন তাহলে ভালো হতো। তারা স্টাম্পে একটু বাইরে বোলিং করেছেন, আমার মনে হচ্ছে একটু নিরাপদ বোলিং করেছেন, আর একটু অ্যাগ্রেসিভ তারা হতে পারতেন স্টাম্পে হিট করার ক্ষেত্রে, স্টাম্প লাইনে বল করার ক্ষেত্রে, তাহলে হয়তো আফগান ব্যাটারদের আরেকটু বেশি ঝুঁকি নিতে হতো। অতি আগ্রাসী হতে গিয়ে যেমন আবার তানজিম সাকিবের 2টা বল বাই 4 হয়ে গেছে, যেটা কিন্তু এই ধরনের ছোট রান, আমরা আশা করছি ছোট রানের ম্যাচ হবে, সেখানে ক্রুশিয়াল। তো এই ধরনের ছোটখাটো ব্যাপারগুলো আছে, বাট স্টিল মানে এই ধরনের উইকেটে বাংলাদেশ ভালো করবে, বোলাররা ভালো করবে, ব্যাটাররা কেমন করবে সেটা একটা ব্যাপার। আপনি বোলারদের কথা বলছেন যে আসলে ট্রিকি উইকেটে বা একটু যদি স্লো উইকেট থাকে সেখানে বাংলাদেশের বোলাররা সুবিধা বের করে নিতে পারে, সেটা আমরা দেখেছি। কিন্তু ব্যাটাররা আসলে কোন ধরনের উইকেটে খেলতে পারে, স্পেশালি আমাদের টপ অর্ডার কোন উইকেট পেলে তারা আসলে পারফর্ম করতে পারবে, যেখানে দেখি আমরা স্পোর্টিং উইকেট সবাই মেরে খেলছে, মেরে খেলতে পারছে, সেখানে বাংলাদেশের প্রত্যেকে আসছে, সেট হচ্ছে, মানে 20 ওভার হাতে তো খুব বেশি সময় থাকে না, তাহলে আসলে তারা কোন উইকেটে তারা পারফর্ম করতে পারবে? হ্যাঁ, এটা তো আসলে গোটা দেশেরই প্রশ্ন, যারা ক্রিকেট অনুসারী আছেন সবারই প্রশ্ন। আমার মনে আছে যে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে আসছে, সংবাদ সম্মেলন, শেষ যে সংবাদ সম্মেলন ছিল নাজমুল হোসেন শান্ত, সেখানে তাকে একটা প্রশ্ন এরকম হয়েছিল যে শান্ত বলছিলেন যে টি-20 ক্রিকেট আসলে যে কোনো কিছু হতে পারে, যে কোনো দল যে কাউকে হারাতে পারে। তো তার দিকে এরকম একটা প্রশ্ন ছুটে গিয়েছিল যে ক্যাপ্টেন, অবশ্যই টি-20 ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে, যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে, কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে কেন হয় না? বাংলাদেশ কেন যে কোনো দলকে যেখানে হারাতে পারে না? বাংলাদেশের ক্ষেত্রে এটা কখনোই হয় না। তো মানে ব্যাপারটা এরকম যে আসলে বাংলাদেশের মানে কখন ভালো করবে বাংলাদেশের টপ অর্ডার, মানে ঠিক আছে বাজে সময় যায়, সেই বাজে সময়টা কতটা দীর্ঘ হতে পারে, কত দলের বিপক্ষে হতে পারে। আপনি যুক্তরাষ্ট্রের বিপক্ষেও খারাপ করছেন, শ্রীলঙ্কার বিপক্ষেও খারাপ করছেন, পাকিস্তানের বিপক্ষে মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে, আবার আফগানিস্তানের বিপক্ষে, মানে সব দলের বিপক্ষে সব কন্ডিশনে সব ধরনের উইকেটেই আসলে বাংলাদেশের টপ অর্ডার বা বাংলাদেশের ব্যাটিং লাইন ভালো করতে পারছে না। এবং বাজে সময়টা আসলে কত দীর্ঘ হতে পারে, যখন এরকম দীর্ঘ সময় বাজে সময় যায় আসলে এতটা লম্বা হয়, তখন আসলে স্কিল নিয়ে এবং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠে যায়, এবং সেই প্রশ্ন আমরা এখন আসলে তুলতে পারি। এবং আপনি যদি দেখেন যে দেখুন উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, এই গুরবাজ কিংবা ইব্রাহিম জাফজান তারা কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ব্যাটসম্যান, স্পেশালি গুরবাজ, তিনি কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ব্যাটসম্যান যখন উইকেট ভালো থাকে। কিন্তু দেখুন এই যখন আবার ট্রিকি উইকেটে যাচ্ছে, তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু চমৎকার, তারা 16 ওভার ব্যাটিং করেছেন, 118 রান করেছেন, 16 ওভার ব্যাটিং করেছেন, ওই জয়ের ভিত করে দিয়েছেন। আজকে যদি দেখেন গুরবাজ যেভাবে ব্যাটিং করছেন, এই মানে 50 বল খেলে 40 রান, তিনি জানেন যে তার বেসটা তিনি সেট করেছেন। তিনি চাইলেই কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে বা ন্যাচারাল খেলা খেলতে গিয়ে তিনি উইকেট ছুড়ে দিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা তার দলের জন্য খারাপ হতো। তো তিনি জানেন তিনি যদি বেসটা করে দিতে পারেন, তারপরের দিকে এরকম ব্যাটসম্যান আছে যারা দলটাকে সেই কাঙ্ক্ষিত স্কোরে নিতে পারে, সেটা 130-40 রান। তো এই যে উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে, প্রতিপক্ষের বোলিং এর সঙ্গে মানিয়ে খেলা, এই জিনিসটা আমরা কবে অ্যাডাপ্ট করবো, বাংলাদেশের ব্যাটসম্যানরা কবে অ্যাডাপ্ট করবে আমি আসলে ঠিক জানি না। আমরা বলছি, আমরা বিশ্লেষণ করছি, তারা প্র্যাকটিস করছেন, আমরা ম্যাচের পর ম্যাচ হতাশ হচ্ছি, সমাধান আসলে খুঁজে পাচ্ছি না। আমি জানি না যে একটা সমাধান কি, সমাধান তাদেরকে বের করতে হবে, কোচিং স্টাফকে বের করতে হবে। আপনি এর আগে একটা কথা বলছিলেন দলের চাওয়া নিয়ে, যে সুপার 8 এসে কি এরকম হয়ে গেল কিনা, তখন আমার আসলে একটা কথা মনে পড়ছিল যে যে দলের প্রধান কোচ তিনি বলেন যে সুপার 8 উঠে আমরা আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে, তারপর যাবো তা বোনাস, তারপর আসলে সেই দলের লক্ষ্য বলে কিছু থাকে না। নিশ্চয়ই, মানে বোনাসের উপরে আছি তো সেখানে আসলে এত বেশি জাজ করারই বা কি আছে পারফরমেন্স নিয়ে। ছোট্ট করেই জানতে চাইবো, যেহেতু বাংলাদেশের আজকে শেষ ম্যাচ, জিতুক হারুক, আসলে জিতলেও তো অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে যাবে সেখান থেকে, রিশাদের পারফরমেন্স ওভারঅল কেমন দেখলেন? গুরবাজকেও তিনি ফেরালেন, আজকে 2টো উইকেট নিয়েছেন। ওভারঅল মানে রিশাদকে নিয়ে তো মোটামুটি সিলেক্টর একটা বাজি নিয়েছেন, তারা আসলে সাইফুদ্দিনের বদলে তাকে নিয়েছিলেন, বিবেচনা দুঃখিত রিশাদকে নিয়ে অনেক বেশি কথা হয়, সেখান থেকে তাকে নিয়েছিলেন এবং তাকে খেলানোও হয়েছে। আমরা সবসময় দেখি লেগ স্পিনারদেরকে নেওয়া হয় কিন্তু আসলে খেলানো হয় না। ওভারঅল রিশাদকে কেমন দেখেছেন? খুবই চমৎকার, মানে দ্য বেস্ট থিং হ্যাপেন টু বাংলাদেশ ক্রিকেট ইন রিসেন্ট পাস্ট যদি বলি, মানে রিশাদের এই উত্থানটা বা রিশাদের পারফরমেন্সটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে এত নেতিবাচকতার ভিড়ে এটাই সবচেয়ে ইতিবাচক আর কি। রিশাদ যেভাবে বোলিং করেছেন এবং যেভাবে পারফর্ম করেছেন, সেখানে অবশ্য হাদরত সিং এর কথা বলছিলাম, ক্রেডিট দিতে হবে চান্দিকা হাদরত সিং একে, তিনি এখানে রিশাদকে যথেষ্ট ব্যাক করেছেন, নির্বাচকরাও ব্যাক করেছেন, তাদেরকে সেই কৃতিত্ব দিতে হবে। আমরা তো কোচ এবং ক্যাপ্টেন বা আমরা সিলেক্টরদেরকে সবসময় কাঠ গড়ায় তুলি, কিংবা যেখানে তাদের ক্রেডিটটা ডিউ, যেখানে তাদের প্রাপ্য, সেই ক্রেডিটটা তাদের দিতে হবে। রিশাদকে নিয়ে সেই ক্রেডিটকে তার দিতে হবে। রিশাদ যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, যদিও বেশিরভাগ উইকেটে ছিল সহায়তার জন্য, কিন্তু যে উইকেট সহায়তা ছিল না এই ভারতের বিপক্ষে, আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি বেশ খরুচে ছিলেন, যেটা সত্যি, কিন্তু সেই ম্যাচে তিনি 2টো গুরুত্বপূর্ণ উইকেটে নিয়েছেন। এবং সত্যি বলতে ওই ম্যাচে রিশাদের বোলিংটা আমার খুবই ভালো লেগেছে এই সেন্সে যে তিনি যখন মার খাচ্ছিলেন তারপরও তিনি বল টস আপ করছিলেন, তিনি চেষ্টা করছিলেন, ফ্লাইট দিচ্ছিলেন। শিবাম দুবের কাছে ছক্কা খাওয়ার পরে যেভাবে তিনি বলটা
সাইড দিয়ে তাকে প্রলুব্ধ করেছেন শট খেলতে, সেটা আমার দারুণ লেগেছে। মানে একটা লেগ স্পিনারের জন্য সেই কলিজা থাকা, সেই সাহসটা থাকা খুব জরুরি। সো আমি আশা করবো রিশাদকে বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত যেভাবে নার্চার করছে, সামনের পথটাতেও সেভাবে নার্চার করবে, এবং আরো যারা স্পিনার পাইপলাইনে আছেন, লেগ স্পিনার যারা খুব ভালো করছেন না, তাদেরকে যাতে যথেষ্ট ব্যাক করা হয়। শুধু জাতীয় দলে তো আসলে দুই একজন খেলবেন, ঘরোয়া ক্রিকেটে যাতে তাদেরকে যথেষ্ট ব্যাক করা হয়,